রিয়েলমির জিটি নিও 3T স্মার্টফোনটি খুব দারুণ দামে আর কি লঞ্চ হয়েছে। আবার বাংলাদেশে আইফোন 14 সিরিজের স্মার্টফোনের দাম শুনে আমি টোটালি টাস্কিত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্যামজোন। অনেক দারুণ সব টেক নিউজ রয়েছে। তবে ফার্স্টে আমরা একটু শাওমি নিয়ে আলোচনা করতে চাই, কারণ শাওমির নিউজ দিয়ে আজকে মনে হয় অর্ধেক। আর গতকাল একটা প্রশ্ন করছিলাম, এই মুহূর্তে আপনাকে যদি 25,000 টাকা দেওয়া হয় তাহলে কোন স্মার্টফোন আপনি চয়েস করবেন। প্রচুর কমেন্ট এসেছে, প্রায় 1200-র মতো কমেন্ট, এবং যা দেখলাম প্রায় সবাই একটু পুরনো স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করছে। পুরনো বলতে সেকেন্ড হ্যান্ড না, প্রি ওন্ড না, মানে আগের মডেলগুলো, লাস্ট ইয়ারের মডেলগুলো বা এই বছরের প্রথম দিকের মডেলগুলো। নতুন ফোন কেনার চিন্তা ভাবনা কেউ করছে না, কারণ সবাই বুঝে গেছে নতুন ফোনগুলোর দাম জাস্ট বেড়ে গেছে, বাট ভিতরে কিছু নেই। কিন্তু বরঞ্চ আগের মডেলগুলোতে ভালো কিছু রয়েছে। তো আমারও সাজেশন ওটাই থাকবে, দরকার হলে একটু এক বছর আগের বা একটু পুরাতন মডেলগুলো চয়েস করেও আপনি হয়তো ভালো কিছু পেতে পারেন যে কোনো প্রাইস পয়েন্ট থেকেই। এখন অবস্থাটা আসলে এমনই। তো আমরা শাওমিতে ছিলাম। শাওমি রেডমি নোট 12 সিরিজের স্মার্টফোন আসবে খুব শীঘ্রই, আমরা এমনটা মোটামুটি জেনে ফেলছিলাম। তো রেডমি নোট 12 প্রো বা প্রো ম্যাক্স, এই দুইটার যে কোনো একটা স্মার্টফোনে থাকতে পারে মিডিয়াটেক ডাইমেনসিটি 9000 প্লাস প্রসেসরটি। বিভিন্ন লিকস্টার এমনটাই বলছে। মিডিয়াটেক ডাইমেনসিটি 9000 প্লাস এই প্রসেসরটা কিন্তু বেশ শক্তিশালী কিছু। তারপরেও আমাদের কিছু সংখ্যক মানুষ আছে যাদের স্ন্যাপড্রাগনের প্রতি একটা ভালোবাসা থাকে, তাদের কাছে হয়তো ভালো লাগবে না, বাট মিডিয়াটেকের এই প্রসেসরটা যথেষ্ট শক্তিশালী কিছুই। তো দেখা যাক, আসলে তো আমরা সব কিছু জানতেই পারবো। এর বাইরেও শাওমি 13 সিরিজের স্মার্টফোন, শাওমি MIUI 14 এবং তাদের বেশ কিছু AIoT ডিভাইস যা নভেম্বর মাসে লঞ্চ হওয়ার কথা রয়েছে। এমনকি শাওমি 12T, শাওমি 12T প্রো এবং রেডমি প্যাড, এই স্মার্টফোনগুলো বা এই ট্যাপটপ সহ সব কিছু হয়তো নেক্সট উইকের মধ্যে লঞ্চ হয়ে যাবে গ্লোবালি। এছাড়াও শাওমির অত্যন্ত সুন্দর স্মার্টফোন শাওমি CV, এটা একটু লেডিস টাইপের ফোন বলা যেতে পারে বা ফিমেলদেরকে সাজেস্ট করার মতো একটা ডিভাইস। তো এর সেকেন্ড জেনারেশন স্মার্টফোন যাও আগামী মাসে আসার কথা রয়েছে বা এই মাসেও চলে আসতে পারে, এই মাসের শেষ দিকটাতে গিয়ে। ওই ফোনটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 1 প্রসেসর দিয়ে আসবে, 7 Gen 1। শাওমি ছেড়ে একটু রিয়েলমিতে আসলাম। রিয়েলমি GT Neo 3T স্মার্টফোনটি আসার আগেই আমরা কেমন যেন একটা আভাস পাচ্ছিলাম যে একটু ভালো প্রাইসিংয়ে আসবে, এবং ফাইনালি ইন্ডিয়াতে স্মার্টফোনটা এসেছে খুবই দারুণ দামে। দুটো ভ্যারিয়েন্ট, 6GB র্যাম এবং 8GB র্যাম। স্মার্টফোনটির প্রসেসর সেকশনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870। বরাবর বিভিন্ন ভিডিওতে আমি বলে আসছি 870 খুবই পাওয়ারফুল একটি প্রসেসর, আবার খুব বেশি গরম হয় না, খুব ব্যালেন্স একটা পারফরমেন্সও দিতে পারে। এবং ডিসপ্লে সেকশনে E4 অ্যামোলেড প্যানেল 6.6 ইঞ্চের ফুল HD প্লাস রেজলিউশন রয়েছে সেখানে, এবং 120 হার্টজ হাই রিফ্রেশ রেট থাকছে। ক্যামেরা সেকশনে 64 মেগাপিক্সেল মেইন শুটার, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের আরও একটি সেন্সর, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের। তবে এর চাইতেও বড় বিষয়টা হলো স্মার্টফোনটিতে 5000 mAh এর ব্যাটারি থাকছে, বাট এটাকে চার্জ করার জন্য রয়েছে 80 ওয়াটের চার্জার, 80 ওয়াটের চার্জার। তো এত কিছু দিয়ে এর বেস ভ্যারিয়েন্টের ইন্ডিয়ান প্রাইসটা হচ্ছে গিয়ে 22,999, মানে রাইট নাও 22,999 পাওয়া যাচ্ছে। 23,000 রুপি। 23,000 রুপিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870, তারপরে 80 ওয়াটের চার্জার, সব কিছু মিলে কিন্তু আমার কাছে বেশ ভালো প্যাকেজ মনে হয়। তারপরেও এই স্মার্টফোন বাংলাদেশে যদি আসে আনঅফিসিয়ালভাবে, এসেই একটা ভাব নেবে, এরকম একটা ভাব নিয়ে বলবে এই 40,000 টাকা। আমি মনে কম বলে ফেলছি, এমন হতে পারে 45,000 হতে পারে। দেখুন, প্রতিদিনের টেক নিউজে ইন্ডিয়ার অনেক নিউজ থাকে, আমরা অনেক ফোনের ব্যাপারে জানতে পারি, এবং তাদের যে প্রাইসিংগুলো সেখানে আমরা দেখতে পাই একটা বাংলাদেশের তুলনায় তো মোটামুটি কম দামে লঞ্চ হয়। পাশাপাশি দেখবেন অনেক অফার থাকে বিভিন্ন ব্যাংকের সাথে, বিভিন্ন সাইটগুলোতে। যেমন ধরুন আমাদের দারাজ রয়েছে, অনেক সময় অনেক ব্র্যান্ডে কিন্তু দারাজ সেল করে থাকে, সেখানেও অফার থাকে কিঞ্চিত, নামে মাত্র, অনেক বড় আহামরি কিছু না। বাট ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করতে গেলে আমাদের তফাৎটা যেন অনেক অনেক বড় হয়ে যায়। বাংলাদেশের মোবাইল ফোনের দামটা আসলে একটু বেশি তুলনামূলকভাবে। আপনাদের কি মতামত এই ব্যাপারে? নাথিংয়ের ব্যাপারে নাথিং নিউজ রয়েছে। নাথিং নিউজ হলো রিসেন্টলি নাথিংয়ে কোনো একটা ছবি পোস্ট করে একটু টিজ করার ট্রাই করছে। সেখানে আমরা দেখতে পাই কোনো একটি ফড়িং রয়েছে যার পাখাটা ট্রান্সপারেন্ট টাইপের। এই ধরনের ফড়িং নিশ্চয়ই আপনারা দেখে থাকবেন গ্রামগঞ্জে আর কি দেখা যায়। তো হয়তো তাদের আপকামিং কোনো কিছু আছে, এবং তার পোস্ট থেকে তেমনটাই ইন্ডিকেট করে হয়তো নতুন কোনো প্রোডাক্ট আসছে তাদের। গতকালকে টেক নিউজে তো শেয়ার করছিলাম ভিভো এক্স ফোল্ড প্লাস নতুন স্মার্টফোন আসছে, যা টেনা সার্টিফিকেশন সাইটে লিস্টিং হয়েছিল, এবং অলরেডি বেশ কিছু ছবিও এসেছে। স্মার্টফোনটা এমন ডিজাইনের হওয়ার পসিবিলিটি আছে। তো এই যে এখানে 2-3টা ছবি রয়েছে যেমনটা আপনারা দেখছেন। গতকালকে টেক নিউজে এটাও শেয়ার করছিলাম, টেকনো নতুন একটা স্মার্টফোন নিয়ে আসছে, ওই যে কালার চেঞ্জিং টেকনো কেমন 19 মনড্রেইন নাকি জানি এরকম একটা নাম। অনেকেই কমেন্ট করছিলেন ভাই এটা বাংলাদেশে কবে আসবে। আমি যা খবর নিলাম বা যতটুকু জানতে পারছি ভিতর থেকে, এই ফোনটা মনে হয় না বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হবে। যা হতে পারে 2-1 পিস ইন্ডিয়া থেকে আনঅফিসিয়ালভাবে বাংলাদেশে ঢুকতে পারে। আচ্ছা, ওপোরও কিন্তু আজকে নতুন স্মার্টফোন ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে, ওপো F21s Pro সিরিজ।
এখানে দুটি স্মার্টফোন আসে, একটা 4G একটা 5G। 4Gতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680, 5Gতে 695, দুটোই স্ন্যাপড্রাগনের প্রসেসর। আর ক্যামেরা সেকশনে 64 মেইন, এরপরে 2 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেলের ডেপথ আর ম্যাক্রো। এই সেটআপটা আমার কাছে খুবই অদ্ভুত, হাস্যকর, হাতারাম টাইপের মানে সেটআপ মনে হয়। 64-এর সাথে দুইটা 2 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল এর কি মানাইলো কোনোভাবে? খালি 64 থাকলেও হইতো। মানে এই দুইটা বাদ দিয়ে একটা 8 মেগাপিক্সেল দিয়ে দুটি ক্যামেরা সেন্সরে যদি রেয়া থাকতো, সেটাই মনে হয় কাজের কিছু হতো। এর বাইরে আরেকটি সেন্সর আছে যা ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 32 মেগাপিক্সেলের। ব্যাটারি রয়েছে 4500 এমএইচ, 33 ওয়াটের চার্জার। এদের দাম যথাক্রমে 5Gর দামটা হলো 24,000 বেস ভ্যারিয়েন্ট এবং 4Gর ক্ষেত্রে 23,000 রুপি। ভিডিও শুরুতে যেমনটা বলছিলাম, আইফোন 14 সিরিজের দাম বাংলাদেশে কি দামে চলছে শুনলে আপনারা টাস্কিত হয়ে যাবেন আমার মতো। গতকালই বাংলাদেশ মার্কেটে আইফোন 14 ছিল এবং আইফোন 14-এর দাম, শুধু আইফোন 14 যেটাতে যে বড় সড়ো নচ রয়েছে এবং বায়োনিক A15, ওইটার দামই গতকালকে ছিল 1,80,000 128GB ভ্যারিয়েন্টের। এবং যতটুকু জানি 14 প্রো বা প্রো ম্যাক্স এই স্মার্টফোনগুলো আগামীকালকের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে বা মোটামুটি পাওয়া যাবে দু এক পিস করে। তার দামটা 2,40,000-এর মতো হাঁকানো হচ্ছে, মানে অলরেডি প্রি বুকিং টাইপের বা যেভাবে হোক চলছে এক প্রকার। 2,40,000, 2,00,000 প্লাস প্লাস দিয়ে ওরে রে, কেমনে কি? মানে আমি একটু সাহস করে আর কি জিজ্ঞেস করছিলাম যে কী অবস্থা। আমি জাস্ট দাম শুনে একদম পুরাই শেষ। এই দাম দিয়ে যদি কেনা লাগে আইফোন, তাহলে আর কেমনি কি? তো সবার উদ্দেশ্যে এটাই বলবো, যারা আইফোন কেনার জন্য চিন্তা ভাবনা করছেন, আর বাংলাদেশ থেকে তো আপনি ফার্স্ট টাইম হয়তো আনঅফিসিয়ালভাবে কিনবেন, তো আসার সাথে সাথে না কিনেন, কয়েকটা দিন ওয়েট করেন, দেখবেন ধাপা ধাপ 40-50 হাজার টাকা করে নাই হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে। আপনাদের আমি বললাম এক সপ্তাহের মধ্যে এর দাম কমে যাবে। এখন কিনতে গেলে আপনি হয়তো 2,40,000, 2,30,000, 2,20,000 দিয়ে কিনবেন। কয়েকদিন পরে দেখবেন যে এটা 1,70,000-80 এরকম চলে আসছে, এরপর আরও কমবে, তারপরে একটা স্ট্যাবল প্রাইসে চলে আসবে। সো একটু ওয়েট করাটা বুদ্ধিমানের কাজ হবে। চলে আসলাম আমরা কমেন্ট সেকশনে। দামাস ফর গিভিং, নার্জো 50 অফিসিয়াল এবং আনঅফিসিয়ালের মধ্যে পার্থক্য আছে? হ্যাঁ, অবশ্যই পার্থক্য। একটা অফিসিয়াল আর একটা আনঅফিসিয়াল। আনঅফিসিয়ালেতে আপনি অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন না, এটাই হচ্ছে সবচাইতে বড় তফাৎ। নুর ইসলাম, আমি OnePlus 9 ব্যবহার করি, আজ হঠাৎ ডিসপ্লেতে গ্রিন কালার দাগ দেখা যাচ্ছে, এটার সমাধান কি? ভাই, কোনো সমাধান নাই, এভাবে যতদিন ইউজ করা যায় ইউজ করতে থাকুন। মানে আসলে টাকা দিয়ে মানুষ জিনিস কিনে কীভাবে ঝামেলায় পড়তেছে আমি খালি ডেইলি দেখতেছি, ডেইলি এই ধরনের কমেন্ট আছে। কি বাজে অবস্থা, OnePlus-এর অবস্থা মানে আরও বেশি বাজে। রেবেকা সুলতান লিখছেন, গোল ডিসপ্লে হলেও বর্গ বা বক্সের মতো আকার করা যায় সেটিংস থেকে বা দুইটা বাটন একসাথে চাপ দিলে। ওই যে আমরা একটা ঘড়ি, ওটা কি আসলে ঘড়ি আমি বলবো না, ওটা না ঘড়ি না আসলে স্মার্টফোন, ওটার দুইটার মিশ্রণে তৈরি। তো ওইটাতে আমরা হ্যাঁ দুইটা বাটন চেপে দেখেছি, কিন্তু ওটাতে ওই ঘড়িটা কাজ করছিল না, আমি জানি না কেন করছে না, আর সেটিংসেও সেরকম কোনো সুযোগ পাইনি। যাই হোক, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে একদম নতুন ভিডিওতে। তারা